হ্যালো বন্ধুরা, প্রতিদিন পৃথিবীতে লক্ষ লক্ষ জিনিস চুরি হয়। সচরাচর ট্রেন বা বাসে, মোবাইল আর চেনের মতো ছোট ছোট জিনিসও চুরি হতে দেখেছেন। আবার আপনারা সিনেমাতেও ট্রেন ডাকাতি হতে দেখেছেন। তবে মায়াডোর চ্যানেলের আজকের এপিসোডে আমরা ইতিহাসে হওয়া এমন একটি ট্রেন ডাকাতি সম্পর্কে জানতে চলেছি, যা এখন পর্যন্ত মুভি স্টাইলে হওয়া সবচেয়ে বড় ট্রেন রবারি। এই রবারির যে বিষয়টি সবাইকে অবাক করেছিল তা হলো কিভাবে কোনো বন্দুক বা বিপজ্জনক অস্ত্র ছাড়াই শুধুমাত্র একটি লোহার দণ্ডের সাহায্যে চলন্ত ট্রেন থেকে প্রায় 300 কোটি টাকা চুরি করেছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ট্রেন ডাকাতি, যা দ্য গ্রেট ট্রেন রবারি নামেও পরিচিত। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রবারের মাস্টার প্ল্যান সম্পর্কে। স্বাগত আপনাকে মায়াডোর চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে। সময়টা 1963 সালের 8ই আগস্ট। ব্রিটেনের রয়্যাল মেল নামে একটি ট্রেন আগের দিন সন্ধ্যায় গ্লাসগো থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং পরের দিন সকালে পৌঁছানোর কথা ছিল। এই 12 বগির ট্রেনটির ইঞ্জিনের পিছনে ছিল হাই ভ্যালু প্যাকেজ কোচ, যেখানে রাখা ছিল 300 মিলিয়ন পাউন্ড, অর্থাৎ আজকের হিসেবে প্রায় 300 কোটি টাকা। আর এসব তথ্য আগে থেকেই ছিল ওই ডাকাত দলের কাছে। ডাকাতরা অত্যন্ত দ্রুততার সাথে এই কাজটি সম্পন্ন করে। আশ্চর্যের বিষয় হলো এই ডাকাতরা ডাকাতের সময় কোনো অস্ত্র ব্যবহার করেনি। শুধুমাত্র একটি লোহার রডের সাহায্যে তারা চলন্ত ট্রেন থেকে 300 কোটি টাকা ভর্তি বাক্স চুরি করে। গর্ডন, এডওয়ার্ড এবং রেন্ডন ছিলেন পুরো ডাকাতির মাস্টার মাইন্ড। এই তিনজন ডাকাত হলেও এর আগে তাদের ট্রেন ডাকাতির কোনো অভিজ্ঞতা ছিল না। সেজন্য তাদের দলে আরো কয়েকজনকে নিয়ে আসে, যারা ট্রেন ডাকাতের বিশেষজ্ঞ ছিল। এদিকে ট্রেন সম্পর্কে খুঁটিনাটি বিষয়গুলি জানতে একজন প্রাক্তন পাইলটকেও এই ডাকাতির কাজে ব্যবহার করা হয়। এছাড়া একজন টেকনিশিয়ানও এই ডাকাতির সঙ্গে জড়িত ছিল, যার কাজ ছিল রেলের সিগন্যাল নষ্ট করা। যাই হোক, এই 16 জন বিশেষজ্ঞের একটি দল এই ডাকাতির জন্য প্রস্তুত হয়। ট্রেনের সকল কর্মীরা চলন্ত ট্রেনেই নিজেদের কাজ গোছাতে ব্যস্ত, কারণ লন্ডনে পৌঁছানোর আগেই ট্রেনে থাকা চিঠিপত্র আর পার্সেল সব গুছিয়ে রাখতে হবে। ট্রেনের লম্বা কামরার সারির সবগুলিতেই সমান তালে কাজ চলতেছে। ভোর 3টার দিকে লেইটন বোজার্ট অতিক্রম করে সামান্য একটু এগোতেই সিয়ার্স ক্রসিং নামের এক জায়গায় ট্রেন চালক জ্যাক মিলস দেখতে পেলেন রেলের লাল বাতি জ্বলে আছে। দক্ষ চালক সেই লাল বাতি দেখে ট্রেন থামানোর ব্যবস্থা করলেন দ্রুত হাতে। আসলে সিগন্যালটি তৈরি করা হয়েছিল তাকে ধোঁকা দেওয়ার উদ্দেশ্যে। মূল সিগন্যালটি বাতির সবুজ আলো হাতের দস্তানা দিয়ে ঢেকে দিয়ে 6 ভোল্টের একটি ব্যাটারির সাহায্যে লাল বাতিটি জ্বালিয়ে রাখা হয়েছিল। ট্রেন থেমে যেতেই সহকারী চালক ডেভিড হুইটবি ইঞ্জিন রুম থেকে নেমে এলেন, সামনের লাইনে কি সমস্যা হয়েছে তা জানার জন্য সিগন্যালম্যানের সাথে ফোনে যোগাযোগ করবে বলে। রেল লাইনের পাশে বসানো টেলিফোনের তার কাটা অবস্থায় দেখতে পেয়ে ঘটনা কিছুটা আঁচ করতে পারলেন। দ্রুত ট্রেনের দিকে ফিরে যাবার জন্য রওনা হন তিনি, কিন্তু সেখানে আগে থেকেই ওত পেতে ছিল এত কিছু করে ট্রেন থামানো ট্রেন ডাকাত দলের এক সদস্য। কিছু বুঝে ওঠার আগেই তাকে আক্রমণ করে ধরাশায়ী করে সেই ডাকাত। শুধু আক্রমণ নয়, খাড়া রেলবাত থেকে নিচে ছুঁড়ে ফেলা হয়। অন্যদিকে মুখোশ পরা অন্য এক ডাকাত ট্রেনের ইঞ্জিন রুমে উঠে আসে। বিপদ সম্পর্কে অসচেতন জ্যাক মিলসকে মাথায় বাড়ি মেরে সহজেই অজ্ঞান করে ফেলে। ডাকাতদের ইচ্ছা সিয়ার্স ক্রসিং থেকে মাইলখানেক সামনের ব্র্যাডগো ব্রিজের কাছে তারা ট্রেনটি নিজেরাই চালিয়ে নিয়ে যাবে। তারপর সেখানে আগে থেকেই তৈরি থাকা গাড়িতে করে লুটের অর্থ নিয়ে পালাবে। এতক্ষণ পর্যন্ত সব পরিকল্পনা মাফিক চললেও এবার প্রথমবারের মতো ঝামেলায় পড়ল ডাকাত দল। কারণ এই ডাকাত সদস্যের মধ্যে একজনের কাজই ছিল চালককে অজ্ঞান করার পর
ট্রেনটিকে চালিয়ে ব্রাডগো ব্রিজ পর্যন্ত নিয়ে যাওয়া। কিন্তু ইঞ্জিন রুমে প্রবেশ করেই সে বুঝতে পারল এই ট্রেন তার পক্ষে চালানো সম্ভব নয়, কারণ এতদিন সে যে লোকাল ট্রেন চালানো দেখেছে বা চালিয়েছে তার সাথে এই বিশাল ডিজেল ইঞ্জিনের খুব একটা মিল নেই। এই ট্রেন চালানোর ব্যবস্থা অনেক জটিল, কিন্তু এত সূক্ষ্ম পরিকল্পনা আর এতদিনের অপেক্ষা কিছুতেই মাঠে মারা যেতে দিতে রাজি নয় অন্য সদস্যরা। দলের অন্যতম প্রধান রনি বিক্স তাই অজ্ঞান ট্রেন চালক জ্যাক্স মিলসকে সজাগ করে, তারপর তাকে বাধ্য করে ট্রেন চালিয়ে তাদের কথা মতো নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে। ব্রাডগো ব্রিজে পৌঁছে ডাকাতরা 120টি বস্তা ভর্তি প্রায় 2.5 টন ওজনের অর্থ নামিয়ে নেয়। পরিকল্পনাতে কোনো ফাঁক রাখতে নারাজ না তারা। সব কাজ শেষ করে তারা পোস্ট অফিস কর্মীদের শাসিয়ে রেখে যায়, যাতে 30 মিনিটের মধ্যে পুলিশের সাথে কেউ যোগাযোগের চেষ্টা না করে। কিন্তু একথার মধ্যেই তারা একটা গুরুত্বপূর্ণ সূত্র রেখে দিয়ে যায়। পরবর্তী সময়ে এই 30 মিনিটের ব্যাপারটা থেকেই তদন্তকারীরা বুঝে নেয় যে ডাকাতদের লুকানোর জায়গা লুটের জায়গা থেকে আনুমানিক 30 মিনিটের পথের মাঝে হবার সম্ভাবনা বেশি। চলন্ত ট্রেন থেকে লুট হওয়া 300 কোটি টাকা কিভাবে উদ্ধার করা হয়, নাকি উদ্ধারকারীরা আজও তার কোনো খোঁজ পায়নি, বিস্তারিত জানতে পর্ব 2 দেখতে থাকুন।